রিচ ড্যাড পুর ড্যাড বইটির লেখক রবার্ট কিওসাকি এই বইয়ে তার নিজের পিতাকে পুর ড্যাড এবং তার বন্ধুর পিতাকে রিচ ড্যাড বলে উল্লেখ করেছেন। তার নিজের পিতা অর্থাৎ পুর ড্যাড প্রথাগত শিক্ষা অনুযায়ী অত্যন্ত শিক্ষিত ছিলেন, কিন্তু অর্থ সম্বন্ধীয় জ্ঞান তার ছিল না। অপরদিকে তার বন্ধুর পিতা অর্থাৎ রিচ ড্যাড প্রথাগত শিক্ষা অনুযায়ী উচ্চশিক্ষিত না হলেও তিনি ছিলেন অত্যন্ত ধনী। এই দুজনই নিজের নিজের ব্যক্তিগত জীবনে সফল হলেও তাদের মানসিকতা এবং টাকা বা অর্থের প্রতি দৃষ্টিভঙ্গি ছিল সম্পূর্ণ ভিন্ন। তারা দুজনেই ছোটবেলা থেকে লেখককে যা যা উপদেশ দিতেন তা ছিল সম্পূর্ণ বিপরীতমুখী। যেখানে তার পিতা কোনো ক্ষেত্রে বলতেন, আমার এটা পাওয়ার সামর্থ্য নেই, অপরদিকে ওই একই পরিস্থিতিতে রিচ ড্যাড বলতেন, আমি এটা কিভাবে পেতে পারি। লেখকের পিতা অর্থাৎ পুর ড্যাড খাবার টেবিলে টাকা পয়সার আলোচনা পছন্দ করতেন না, আর রিচ ড্যাড খাবার টেবিলে বসেও ব্যবসা নিয়ে আলোচনা করতেন। পুর ড্যাড মনে করতেন টাকাই সব সমস্যার মূল কারণ, অপরদিকে রিচ ড্যাড মনে করতেন টাকা না থাকাই সব সমস্যার মূল কারণ। পুর ড্যাড বলতেন, খুব ভালো করে পড়াশোনা করো যাতে একটা বড় নামিদামি কোম্পানিতে কাজ করতে পারো, আর রিচ ড্যাড বলতেন, খুব ভালো করে পড়াশোনা করো যাতে একটা বড় নামিদামি কোম্পানিকে কিনে ফেলতে পারো। লেখক বলেছেন, যদি তিনি শুধুমাত্র একজনের উপদেশই শুনতেন তাহলে হয়তো তিনি সেটাই মেনে চলতেন, কিন্তু এই দুজনের বিপরীতধর্মী উপদেশ তার সামনে সুযোগ এনে দেয় এই সিদ্ধান্ত নেওয়ার যে তিনি কোন উপদেশ নির্বাচন করবেন যেটা তিনি নিজের জীবনে মেনে চলবেন। এরপর 9 বছর বয়সে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি তার বন্ধুর পিতা অর্থাৎ রিচ ড্যাডের কথাই মেনে চলবেন, এবং এরপর একটানা 30 বছর তিনি তার রিচ ড্যাডের উপদেশ গ্রহণ করতে থাকেন, এবং 39 বছর বয়সে এসে তার রিচ ড্যাডও বুঝতে পারেন যে তাকে আর উপদেশ দেওয়ার প্রয়োজন নেই। তিনি এই প্রাপ্ত জ্ঞানটি মাত্র 6টি ভাগে ভাগ করে এই বইয়ে তুলে ধরেছেন, যা আমি নিজের ভাষায় খুব সংক্ষেপে বললাম। 1. রিচ ডোন্ট ওয়ার্ক ফর মানি। নিম্ন এবং মধ্যবিত্ত শ্রেণী টাকার জন্য কাজ করে, কিন্তু ধনীরা তা করে না। ধনীদের ক্ষেত্রে তাদের টাকা তাদের কাজ করে দেয়। 2. হোয়াইট ইজ ফাইন্যান্সিয়াল লিটারেসি। আপনি কত টাকা আয় করেছেন সেটা গুরুত্বপূর্ণ নয়, আপনি আয়ের কতটা রাখতে পারছেন সেটা বেশি গুরুত্বপূর্ণ। ধনীরা নিজের অ্যাসেট এর পরিমাণ বাড়াতে থাকে, কিন্তু নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণী অ্যাসেটস ভেবে নিজেদের লায়াবিলিটিস বাড়াতে থাকে। অ্যাসেটস ও লায়াবিলিটিসের তফাৎ বোঝা খুব জরুরি। লেখক খুব সহজভাবে বলেছেন যে যা কিছু আপনার পকেটে টাকা ভরায় তাই হলো অ্যাসেটস, এবং যা কিছু আপনার পকেট থেকে টাকা বের করে তা হলো লায়াবিলিটিস। লেখকের মতে একজন উচ্চশিক্ষিত এবং পেশাগত দিক থেকে অত্যন্ত সফল ব্যক্তিও কিন্তু আর্থিক জ্ঞানের বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ হতে পারে। 3. মাইন্ড ইওর ওন বিজনেস। ধনীরা ক্রমাগত নিজেদের অ্যাসেটসের পরিমাণ বাড়াতে থাকে এবং সেদিকেই তাদের লক্ষ্য থাকে। বাদবাকি সবাই শুধুমাত্র নিজেদের রোজগার নিয়েই মাথা ঘামায়। আপনি যদি সারা জীবন অন্য কারোর জন্যই কাজ করতে থাকেন তাহলে আর্থিক স্বাধীনতা পাওয়া অত্যন্ত দুরূহ। আপনি যদি চাকরিও করেন তাহলেও সেটার সাথে সাথেই চেষ্টা করতে থাকুন নিজের অ্যাসেটসের পরিমাণ বাড়ানোর। 4. দ্য হিস্ট্রি অফ ট্যাক্সেস অ্যান্ড দ্য পাওয়ার অফ কর্পোরেশনস। ধনী হতে গেলে ট্যাক্স ম্যানেজমেন্ট এর বিষয়ে উপযুক্ত ও স্বচ্ছ ধারণা থাকা একান্ত জরুরি। আপনার অ্যাসেটসে থাকা প্রতিটি বস্তু আপনাকে প্রতিনিয়ত আরও ধনী হতে সাহায্য করবে। 5. দ্য রিচ ইনভেন্ট মানি। বাস্তব পৃথিবীতে এগিয়ে যেতে হলে শুধু স্মার্ট হওয়াটাই যথেষ্ট নয়, সাহসী হওয়াও দরকার। আমাদের সবচেয়ে মূল্যবান ও শক্তিশালী অ্যাসেট হলো আমাদের মন। একে যদি আপনি সঠিকভাবে পরিচালনা করতে পারেন তাহলে অসীম সম্পদের অধিকারী হতে পারবেন। আপনি আপনার মস্তিষ্ককে কাজে লাগিয়ে এমন অনেক সুযোগ খুঁজে পাবেন যা খালি চোখে ধরা পড়ে না।
6. ওয়ার্ক টু লার্ন, ডোন্ট ওয়ার্ক ফর মানি। লেখকের পিতার কাছে চাকরির নিরাপত্তা ও নিশ্চয়তাই ছিল সব কিছু, কিন্তু রিচ ড্যাডের কাছে গুরুত্বপূর্ণ ছিল শিখতে থাকা। লেখক এই বইয়ে একটি পুরনো উদ্ধৃতি তুলে ধরেছেন। বলেছেন, জব শব্দটির পুরো অর্থ হলো জাস্ট ওভার ব্রোক। একজন ধনী ও একজন দরিদ্র ব্যক্তির মধ্যে মূল ফারাক গড়ে তোলে তাদের মানসিকতা, অর্থ নয়। ব্যর্থতা যাদের আরও উদ্যমী করে তোলে তারাই ধনী হতে পারে, আর যারা ব্যর্থতার ভয়ে ধনী হওয়ার ইচ্ছাকেই হারিয়ে ফেলে তারা কখনোই আর্থিক স্বাধীনতা অর্জন করতে পারে না। এই বইয়ের শেষ ভাগে লেখক ক্যাশফ্লো কোয়াড্রেন্টের কথা বলেছেন, যেটা আপনি দেখলেই বুঝতে পারবেন এবং আমি বিস্তারিতভাবে তুলে ধরছি আপনার কাছে। বাম দিকের কোয়াড্রেন্টের উপরে আছে ই অর্থাৎ এমপ্লয়ি বা চাকুরিজীবী। প্রত্যেক চাকুরিজীবী তাদের জীবনে একটাই জিনিস খোঁজে, নিরাপত্তা। এরা ঝুঁকি নিতে একদমই পছন্দ করে না এবং শুধুমাত্র একটা নিশ্চিত ও নিরাপত্তা বেষ্টিত জীবন কাটানোর জন্য এরা অবসরকালীন সময় পর্যন্ত অন্যের হয়ে কাজ করেই কাটিয়ে দেয় এবং মাসের শেষে পাওয়া নির্দিষ্ট বেতনেই খুশি থাকে। এদের ধ্যান ধারণা হলো এই যে একদম ছোট থেকে ভালো করে পড়াশোনা ও ভালো রেজাল্ট করার উদ্দেশ্যই হলো বিভিন্ন সুযোগ সুবিধা সম্পন্ন মোটা মাইনের একটা চাকরি জোগাড় করা। চাকুরিজীবীরা বেশি টাকা রোজগার করার জন্য একটা চাকরি ছেড়ে আরও বেশি মাইনের চাকরি খোঁজে। এই ক্ষেত্রে মাইনে বা বেতনের পরিমাণ অ্যাক্টিভ ওয়ার্কের ওপর নির্ভর করে, অর্থাৎ কোনো চাকরিজীবী ঠিক ততটাই আয় করবে যতটা সময় সে কাজ করবে। বেশিরভাগ চাকরির ক্ষেত্রেই ন্যূনতম কাজের সময় হলো 8 ঘন্টা। এছাড়াও যাতায়াত বা অন্যান্য নানা কারণে প্রতিটি চাকরিজীবী প্রতিদিন তাদের জীবনের 10 ঘন্টা শুধুমাত্র সেই প্রতিষ্ঠানকে দেয় যেখানে সে কাজ করে, বিনিময়ে পায় মাসের শেষে নির্দিষ্ট মাইনে ও নিরাপত্তা। সুতরাং আপনি যদি এই চিন্তাধারায় বিশ্বাসী হন তাহলে নিশ্চিতভাবে আপনি এই কোয়াড্রেন্টে আছেন। অথবা যদি আপনার জীবনের মূল লক্ষ্য হয় নিরাপত্তা, তবে আপনার এই কোয়াড্রেন্টে থাকা উচিত। একটা বড় চাকরি করে নিঃসন্দেহে আপনি যথেষ্ট পরিমাণ টাকা রোজগার করতে পারবেন, কিন্তু আপনার নিজস্ব সময় বলে প্রায় কিছুই থাকবে না। বাম দিকের এই কোয়াড্রেন্টের নিচের অংশে আছে এস অর্থাৎ স্মল বিজনেস বা সেলফ এমপ্লয়েড। যে কোনো ক্ষুদ্র ব্যবসায়ী কিন্তু আসলে সেলফ এমপ্লয়েড। দেখুন, ব্যবসা সেটাই যেটার মালিকানা আপনার হলেও সেটা আপনাকে ছাড়াই চলতে পারে। কিন্তু আপনার ব্যবসা যদি আপনাকে ছাড়া না চলে, অর্থাৎ আপনাকে সর্বদা সেখানে সক্রিয় ভূমিকা পালন করতে হয় ও উপস্থিত থাকতে হয়, তবে সেটা ব্যবসা নয়, সেটা সেলফ এমপ্লয়মেন্ট। অর্থাৎ এক্ষেত্রে আপনি অন্য কারোর হয়ে নয়, নিজেই নিজের জন্য চাকরি করেন। এই ধরনের লোকেরা নিজেদের কাজের ক্ষেত্রে নিজেদের সেরা বলে মনে করে এবং ফলে এরা নিজেদের কাজে অন্য কারো হস্তক্ষেপ পছন্দ করে না এবং নিজের জন্য কাজ করতে খুব পছন্দ করে। এরা সহজে কাউকে নিজের কাজে নিযুক্ত করতে চায় না, যেহেতু এরা মনে করে তার কাজটা করার জন্য সে ছাড়া অন্য কেউই সম্পূর্ণ উপযুক্ত নয়। তাই কাউকে নিয়োগ করলেও সারাক্ষণ তার পিছনে লেগে থাকে এবং কাজের পুরো ভার অন্য কারো হাতে পুরোপুরি ছাড়তে কখনোই স্বাচ্ছন্দ্য বোধ করে না। এই কোয়াড্রেন্টে থাকা লোকেরা কিন্তু সব সময়ই বিনিয়োগের টাকা রোজগার করে এদের জীবনের বেশিরভাগ সময়টাই এরা টাকা রোজগারের জন্য লাগিয়ে দেয়। অন্য কিছু করার মতো সময় এদের কাছে কখনোই থাকে না। সুতরাং বাম দিকের কোয়াড্রেন্টের যে কোনো অংশে থাকার অর্থ হলো আপনি ঠিক তত টাকা রোজগার করবেন যতটা সময় আপনি আপনার জীবন থেকে ব্যয় করবেন। টাকা ও সময় দুটোর সচ্ছলতা একসাথে পাবেন না যদি আপনি বা এস কোয়াড্রেন্টে থাকেন। বেশি টাকা রোজগার করতে চাইলে আপনাকে সেই পরিমাণ সময় ব্যয় করতে হবে। অপরদিকে আপনি টাকা রোজগার ছাড়া অন্য কোনো কাজে নিজের মতো করে সময় কাটাতে চাইলে আপনার রোজগার কমে যাবে। এবার আসা যাক ডান দিকের কোয়াড্রেন্টে। এখানে একদম উপরে আছে বি অর্থাৎ বিগ বিজনেস বা বিজনেস ওনার। বড় ব্যবসায়ী হলো তারা যারা এমন একটা সিস্টেম বা প্রোডাক্ট তৈরি করে যাতে তাদের ব্যবসা থেকে অবিরত টাকা আসতে থাকে, তাদের সক্রিয় উপস্থিতি ছাড়াই।
এরা সময়ের বিনিময়ে টাকা রোজগার করে না, বরং এরা এদের টাকাকে আরও টাকা রোজগারের কাজে লাগায়। এরা যে কোনো কাজের জন্য ওই কাজের উপযুক্ত লোককে খোঁজে এবং নিজের থেকে বেশি দক্ষতা সম্পন্ন লোককে নিজের ব্যবসায় নিযুক্ত করে। এরা ঝুঁকি নিতে সক্ষম এবং যথেষ্ট ভাবনা চিন্তা সহই ঝুঁকি নেয়। বেশি টাকা রোজগারের জন্য এরা এদের সিস্টেমকে আরও উন্নত করতে থাকে অথবা নতুন প্রোডাক্ট তৈরি করে। ঠিক এর নিচে কোয়াড্রেন্টে আছে আই অর্থাৎ ইনভেস্টর। এই 4টি কোয়াড্রেন্টের মধ্যে থাকা সমস্ত লোকদের তুলনায় সর্বাধিক আর্থিক বা অর্থ সম্বন্ধীয় জ্ঞানসম্পন্ন ব্যক্তি হলো ইনভেস্টর। এরা সেই সমস্ত অ্যাসেটস খুঁজতে অত্যন্ত দক্ষ যেগুলি থেকে ক্রমাগত টাকা আসতে থাকবে, এবং বেশিরভাগ ক্ষেত্রেই এরা সেই সমস্ত অ্যাসেট সংগ্রহের জন্য নিজের নয় বরং অন্য লোকদের টাকাকে কাজে লাগায়। এরপর ওই অ্যাসেটগুলি থেকে প্রাপ্ত টাকাকে পুনরায় বিনিয়োগ করে আরও নতুন অ্যাসেট কেনার জন্য। এভাবে এদের মোট সম্পত্তির পরিমাণ ক্রমশ বাড়তেই থাকে এবং এভাবে এক সময় এরা এতটাই ধনী হয়ে পড়ে যে এরা সক্রিয়ভাবে কোনো রকম কাজ না করলেও এদের অর্থের কোনো অভাব থাকে না। অর্থ ও সময় দুটো এরই স্বাধীনতা এরা উপভোগ করতে পারে। বিশ্বের সমস্ত ধনী ব্যক্তিরাই কিন্তু ইনভেস্টর। অর্থাৎ আপনার কাছে যদি অর্থের তুলনায় নিরাপত্তা প্রাধান্য বেশি হয় এবং আপনি শুধুমাত্র টাকা রোজগারের জন্যই নিজের জীবনের বেশিরভাগ সময় অতিবাহিত করে দিতে চান, তবে স্বচ্ছন্দে বাম দিকের কোয়াড্রেন্টে থাকতে পারবেন। কিন্তু যদি আপনি নিজের জীবনের মূল্যবান সময়কে না হারিয়ে নিজের ইচ্ছা মতো সময়কে ব্যবহার করে আর্থিক স্বাধীনতা উপভোগ করতে চান, তাহলে অবশ্যই আপনাকে ডান দিকের কোয়াড্রেন্টে আসতে হবে। বইয়ের বক্তব্য নিজের ভাষায় আমি তুলে ধরলাম, কিন্তু লেখকের ভাষায় তার জীবনের ঘটনা প্রবাহের মাধ্যমে সম্পূর্ণ গল্পটি পড়ার জন্য বইটি সংগ্রহ করে অবশ্যই পড়বেন।